প্রিয় দর্শক, চ্যানেল আইতে দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট। সাথে আছে আমি সামন্তা। দর্শক, টু দ্য পয়েন্টের আয়োজনে আমরা আসলে রাজনীতি নিয়ে কথা বলি, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি বাইরের রাজনীতি নিয়েও। কারণ রাজনীতি আসলে এমন একটি বিষয় যে আন্তর্জাতিক অঙ্গনের সাথে প্রত্যেকটি দেশ জড়িত, প্রত্যেকটি ব্যাপার জড়িত। আমরা আসলে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত যা যা করি সব কিছুতেই আসলে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। আজকে কথা বলতে চাই একটি দেশ নিয়ে, একটি স্বাধীন দেশ ভেনেজুয়েলা। তেল সমৃদ্ধ একটি দেশ এবং শুরুতে স্বাধীন কথাটি আসলে বলছি, একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে যুক্তরাষ্ট্র অপসারণ করেছে বা সরিয়ে নিয়েছে। কি দাবিতে? সেটি হচ্ছে তাদের যে তেল সম্পদ সেটিকে নিরাপদে এবং ব্যবহারযোগ্য করা বা ভালো মতো ইউটিলাইজ করতে পারবে যুক্তরাষ্ট্র, সেটি যুক্তরাষ্ট্র দাবি করছে। একটি স্বাধীন দেশের কোনো রাষ্ট্রপ্রধানকে কি এভাবে সরিয়ে নেওয়া যায়? এটি কি আসলে সার্বভৌমত্বের উপর হামলা, নাকি আসলে একটি দেশকে সুন্দরভাবে পরিচালনা করার পরিকল্পনা? এই সব কিছু আমরা আসলে জানার চেষ্টা করব। কি ভাবছে সেই দেশটির জনগণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের এই অবস্থা আসলে বাংলাদেশের উপর কি প্রভাব ফেলবে? বাংলাদেশের মতো ছোট দেশ বা এছাড়াও আমাদের সাবকন্টিনেন্টে যেসব দেশগুলো আছে সেই সব দেশের উপর আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রভাব কি? সেই সব কিছু নিয়ে আজকে আলোকপাত করার চেষ্টা করব। কথা বলবো আমাদের নির্বাচন নিয়েও। আমাদের সাথে দুজন অতিথি আছেন মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক, স্বাগতম আপনাকে। এবং আছেন কর্নেল কাজী শরীফউদ্দিন, অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক ও কলাম লেখক, আপনাকেও স্বাগতম। আমরা শুরুতে মনিরুল ইসলাম আখন্দর কাছে যেতে চাই। যেটি বলছিলাম, আমি আপনার কাছে আসলে একটু ব্রিফলি শুনতে চাই যে ভেনেজুয়েলাতে আসলে কি হচ্ছে এবং এটির প্রভাব বাংলাদেশে কেমন পড়তে পারে বা অন্যান্য যেসব রাষ্ট্র আমাদের দেশের মতো সেগুলোর উপর কি পড়তে পারে। খুবই একটা আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে গেল। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অপারেশন লঞ্চ করে তাকে গ্রেফতার করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে। অপারেশনটা তারা নাম দিয়েছিল অ্যাবসোলুট রিজলভ, এবং এই অপারেশনটাতে প্রায় 150টা এয়ারক্রাফট অংশগ্রহণ করে এবং হেলিকপ্টারে করে ওদের এলিট ফোর্স ডেল্টা ফোর্স ওখানে গমন করে এবং খুব সহজেই এই দুজনকে তারা গ্রেফতার করে নিয়ে আসে। শোনা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হতাহতের ঘটনা নাই, কিছু আহত হয়েছে বা নিহত হয়নি। যেসব এয়ারক্রাফট এই অপারেশনে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে একটাতে বোধহয় গুলি লেগেছিল, বাট এটা স্টিল ফাংশনাল। এবং ভেনেজুয়েলার 30 থেকে 40 জন সামরিক এবং বেসামরিক ব্যক্তি নাকি নিহত হয়েছে। তো একজন রাষ্ট্রপতিকে মাত্র 30-40 জনকে নিহত করে উদ্ধার করে নিয়ে আসা, এটা একটা সফল অপারেশন না বললেই নয়। তো মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই মাদুরোকে ড্রাগ এবং ওয়েপন ট্রাফিংয়ের ব্যাপারে দোষারোপ করতে থাকে এবং কিছুদিন আগে তারা একটা অপারেশন লঞ্চ করে প্রায় 30টি জাহাজ এর উপর আক্রমণ করে, যেখানে প্রায় 110 জন নিহত হয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট এবং কংগ্রেস তারা এটা অ্যাকসেপ্ট করে, বিকজ মাদক একটা বড় সমস্যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। বাট সিনেট এবং কংগ্রেস তারা জানতো না যে এটা ক্ষমতা পরিবর্তন করার একটা অপারেশন এটা পরিচালিত হবে। এবং এটা হওয়ার পর থেকে সারা বিশ্বেই তো এটা একটা প্রতিক্রিয়া দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরেও সিনেট এবং ডেমোক্রেট যে লিডাররা, কংগ্রেসম্যান এবং সিনেটরা অনেকেই বলছে যে এটা আসলে কংগ্রেশনাল অনুমোদন প্রয়োজন। আরেকটা স্বাধীন দেশে আক্রমণ করতে হলে এটা কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। বাট ডোনাল্ড ট্রাম্প এটা জবাব দিয়েছে যে এটা অনুমোদন নিতে গেলে এই ইনফরমেশনটা লিক হয়ে যেত, আমরা হয়তো তাকে অ্যারেস্ট করতে পারতাম না, এই যুক্তিটা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা মনরো ডক্ট্রিন ছিল 1830 সালে। জেমস মনরো একজন প্রেসিডেন্ট, উনি বলেছিলেন যে আমেরিকাজ নর্থ এবং সাউথ আমেরিকা হবে আমেরিকার একটা ইনফ্লুয়েন্সিয়াল এরিয়া। এখানে অন্য মহাদেশ থেকে কেউ এসে এখানে কোনো দুষ্টামি করতে পারবে না। বেসিক্যালি ইউরোপিয়ানদের প্রতি উনি এটা ইঙ্গিত করেছিলেন। বাট এটা অনেকদিন স্থিমিত ছিল। এখন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে এখন এটা মনরো ডক্ট্রিন না, এখন এটা ডনরো ডক্ট্রিন। ডনরো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ডনরো ডক্ট্রিন। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমাদের আশেপাশে থেকে তোমরা অপরাধ করবে, এটা আমরা কোনোভাবে গ্রহণ করতে পারবো না। জাতিসংঘ রেজলিউশনের 2/4 একটা কথা আছে, এখানে বলা আছে যে কোনো দেশ অন্য কোনো দেশের অনুমতি ছাড়া, আত্মরক্ষা ছাড়া, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া শক্তি প্রয়োগ করতে পারবে না। সুতরাং জাতিসংঘের রেজলিউশন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে এটা তারা ঠিক করেনি। একটা স্বাধীন দেশের একটা রাষ্ট্রপতি যতই অপরাধী হোক না কেন, মাদুরো 2013 সাল থেকে ক্ষমতায় আছে এবং তার বিরুদ্ধে অনেক ভোট রিগিং, করাপশন
ড্রাগ এর সাথে সম্পৃক্ত এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং অনেক এলিগেশন তার বিরুদ্ধে আছে এবং তার এই 2013 সাল থেকে এখন পর্যন্ত ভেনেজুয়েলা যে ফ্রিডম অফ স্পিচ ইন্ডেক্স এখানে 42 ঘর তারা নেমে এসেছে তার কারণে। তো সে যতই অপরাধী হোক না কেন আরেকটা দেশ এসে তাকে তুলে নিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকার আছে তাদের সীমানা আত্মরক্ষা করার। এটি কিন্তু আবার রাশিয়া এবং চীনের মতো বড় রাষ্ট্রগুলো বলছে সার্বভৌমত্বের ক্ষরণ আসলে। অবশ্যই, এবং ইট হ্যাজ ক্রিয়েটেড এ রং প্রেসিডেন্স এবং সেই কারণে চায়না যাদের পছন্দ করে না সেই দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসতে পারে, রাশিয়া যাদেরকে পছন্দ করে না যে তাকে তুলে নিয়ে আসতে ডোরস। এবং এটার বিভিন্ন বিশ্বে এটার প্রতিক্রিয়া কিছু কিছু দেশ ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছে, অধিকাংশ এটার বিরোধিতা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরেও অনেক ভেনেজুয়েলার সদস্য এটাতে আনন্দিত হয়েছে এই কারণে, আবার অনেকে এটা দুঃখ প্রকাশ করেছে। আমরা আবার শুনবো আপনার কাছে, আমরা একটু কাজী শরীফউদ্দিনের কাছে শুনি। এটি কি আসলে হঠাৎ কোনো ঘটনা নাকি দীর্ঘদিনের রাজনৈতিক যে ঘটনাগুলো হচ্ছে সেটির একটি ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি? হঠাৎ করে কখনো অপারেশন হয় না। অপারেশনের জন্য অ্যাজ এ মিলিটারি পয়েন্ট অফ ভিউ সুদূর প্রসারী পরিকল্পনা লাগে এবং পরিকল্পনার পর তাদের একটা অপারেশনে নাম দিতে হয়, যেমনটি জেনারেল মুনির বললেন এই অপারেশনের নাম দেওয়া হয়েছে। তারপর 2013 থেকে 2026, দো পলিটিক্স ইজ এ গেম played by very competent and confident people, and some of the people by scholar they said politics is a game, it is played by very nonsense people. ছোট বড় এটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে কোনটা স্বাধীন কোনটা পরাধীন। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউক্রেন দুটা দেশের মাঝখানে যুদ্ধ হয়েছে, একটা অনেক বড় রাষ্ট্র একটা খুব ছোট রাষ্ট্র। তো রিগার্ডিং দিস অ্যাসপেক্ট ডোনাল্ড ট্রাম্প মেবি সে আমেরিকার মোড়ল বা বর্তমান ক্ষমতার মোড়ল, বাট ডোনাল্ড ট্রাম্প যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে তুলে নিয়ে আসলেন, সমগ্র বিশ্ববাসীর ম্যাক্সিমাম লোক এটাকে ধিক্কার জানাচ্ছে। কেন? কারণ সে একটা ইন্ডিপেন্ডেন্ট ছোট দেশের তারা প্রেসিডেন্ট এবং তারা তাখানে দীর্ঘদিন ধরে তাদের কর্তৃত্ব নেতৃত্ব ব্যক্তিত্ব তাদের ডেমোক্রেসি তাদের স্বাধীনতা তারা হস্তক্ষেপ করেছে। এটির প্রভাব বাংলাদেশে বা আমাদের সাবকন্টিনেন্টে কেমন ভাবে পড়তে পারে? ভেরি গুড, দিস ইজ জিওপলিটিক্স। ডোনাল্ড ট্রাম্প গত বছর এই বাংলাদেশের পট পরিবর্তনের পর 31st October 24 he said something that is dangerous. What is that? That is, I strongly condemn the barbaric violence against Hindus, Christian and the other minorities who are getting attacked by the looted and mob in Bangladesh. এটা ডোনাল্ড ট্রাম্পের উক্তি। তো আমাদের দেশের এই যে সিকিউরিটি অ্যাসপেক্ট বা নিরাপত্তা অ্যাসপেক্ট, অনতিবিলম্বে ত্রয়োদশ জাতীয় ইলেকশন যেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডিক্লেয়ার দিয়েছেন যে 12ই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন হবে। রিসেন্টলি ইলেকশন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তারপরে আমাদের দেশে কিছু ইনসিডেন্ট ঘটেছে, যেমন হাদি কিলিং। তারপরে কি হচ্ছে, আমাদের বৃহৎ একটা রাজনীতির দীর্ঘদিনের পরীক্ষিত নেত্রী এবং প্রধানমন্ত্রী রিসেন্টলি অন্তর্ধান মারা গিয়েছেন। সব কিছু আমাদের দেশের ওই ইলেকশনের পট পরিবর্তনের বিশাল একটা প্ল্যাটফর্ম। বাংলাদেশ এই মুহূর্তে প্রত্যাশা করছে যে নতুন করে তারা কেমন করে সামনের দিকে এগিয়ে গিয়ে অনেক বড় প্রত্যাশা করবে। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের সাথে ইন্ডিয়ার সম্পর্ক আছে, আবার চায়না তাদের এগেনস্টে। যেমনটি জেনারেল মনির স্যার বললেন যে আজকে মাদুরোকে তুলে নিয়ে আসছে, কালকে রাশিয়ার যদি তার পক্ষে না থাকে বা তার পছন্দের বাইরের কোনো দেশ হলে সেখান থেকে প্রেসিডেন্ট চলে আসতে পারে। বাট অ্যাবসুলেটলি ইট ইজ অ্যাবসুলেটলি 100% সাকসেস অপারেশন, যেখানে 150টা বিমান সাকসেসফুল অপারেশন করেছে, ক্যাজুয়ালিটি অনলি 30, 0 বললেই চলে। এটা কোনো যুদ্ধের ক্ষেত্রে কোনো ক্যাজুয়ালিটি না। বাট কংগ্রেসে যে তার পারমিশন লাগে, ডোনাল্ড ট্রাম্প যে এটা ভায়োলেট করছেন কয়েকদিন পরপর, কিছুদিন আগে যে ইরানে যে সেম এই ধরনের একটা স্ট্রাইক করেছিলেন, সেম হি হ্যাজ নট টেকিং পারমিশন ফ্রম দ্য কংগ্রেস। সো হোয়াট হি ইজ টেলিং দ্যাট ইজ নট দ্য কারেক্ট। বাট ইলেকশনের ক্ষেত্রে আবার ভিন্ন জিনিস,
কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি এই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে মেয়র ইলেকশনে 34 বছর বয়সী জোহরান মামদানি যখন ইলেকশন করতে যান, ওখানে যে প্রেস সেক্রেটারি উনি বলেছেন খারাপ, ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন যে তার ফেডারেল তহবিল কেটে দেওয়া হবে। আবার নির্বাচনের পরপর যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল বিফোর ইলেকশন ইউ সেড যে ফেডারেল তহবিল কেটে দেবেন, দেন হাউ হি উইল রান দিস ইনস্টিটিউট এই নিউ ইয়র্ক সিটি, হি সেড এটা রাজনীতির পূর্বে ইট ইজ অলসো গেম। সো বড় লোকদের জন্য এটা গেম হতে পারে, বাট যারা ওখানের ভোটার, যারা রাষ্ট্রের যে নাগরিক, মানুষগুলো তারা আসলে কি তারা- অবস্থায় আছে? they are আপনার really কাছে suffer. আবারও আসবো আমরা, কাজী শরীফুদ্দিন, আমরা মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দের কাছে শুনবো। আপনি বলছেন যে আন্তর্জাতিকভাবে আসলে এটা আইনসম্মত নয়, তাহলে জাতিসংঘ বা অন্যান্য যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সেগুলো কেন চুপ করে আছে? জাতিসংঘ আজকে বা কালকে বোধহয় একটা মিটিং তারা ডেকেছে, এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসও একটা স্টেটমেন্ট অলরেডি দিয়েছে যে একটা আন্তর্জাতিক একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে এরকম একটা অপারেশন করা এটা কোনোভাবেই ন্যায়সঙ্গত না। এই প্রসঙ্গে আমি একটু বলি, ভেনেজুয়েলা হ্যাজ দি লার্জেস্ট অয়েল রিজার্ভ ইন দি ওয়ার্ল্ড, 303 বিলিয়ন ব্যারেল। সৌদি আরবিয়ার থেকেও বেশি, সৌদি আরবিয়া সেকেন্ড। অথচ ভেনেজুয়েলার পার জিডিপি হচ্ছে পৃথিবীর লিস্টে 85, যেখানে বাংলাদেশ হচ্ছে 35, এবং তাদের জিডিপি পার ক্যাপিটা অবস্থান হচ্ছে 161, বাংলাদেশের হচ্ছে 169। আমাদের 20 কোটি মানুষ 169, তাদের হায়েস্ট রিজার্ভ অয়েল থাকা সত্ত্বেও 161। সো এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি এই গভর্নমেন্ট করাপ্ট ছিল, ওদের ম্যানেজমেন্ট করাপ্ট ছিল, এই প্রেসিডেন্ট করাপ্ট ছিল, সে নানা অন্যায় করেছে, বাট ইট ডাজ নট মিন আরেকটা দেশের একটা অপারেশনকে সে রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যাবে। এবং দিস ইজ নট দি ফার্স্ট টাইম। 37 বছর আগে প্যানামার প্রেসিডেন্ট নরিওগাকেও আমেরিকান রাষ্ট্র ইউএসএ তাকে নিয়ে আসে, এবং নিয়ে এসে তার 40 বছর জেল হয়, এবং সে 17 বছর জেল কেটেছে। সো মাদুরার ভাগ্য খুব একটা ভালো না, আমি নিশ্চিত যে একটা অনেক বড় সময়ের জন্য সে জেলে যাবে। বাট দি প্রেসিডেন্স দ্যাট ওয়াজ ক্রিয়েটেড, এটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক। এবং ডোনাল্ড ট্রাম্প শুধু ওখানেই থেমে নাই, উনি বলেছেন উনি ভেনেজুয়েলাকে আবার আক্রমণ করতে পারেন, এবং উনি গ্রিনল্যান্ড, কলম্বিয়া, মেক্সিকো, কিউবা এইসব রাষ্ট্রকেও থ্রেট দিয়েছে যে তোমরা যদি আমার কথা না শোনো সেক্ষেত্রে আমরা তোমাদেরকেও আক্রমণ করতে পারি, তোমাদের পরিণতিও এক হতে পারে। এখন বাংলাদেশ আসলে কোন এখানে একটা অবস্থায় জিনিস আছে? খুব সিগনিফিকেন্ট যে এই তিনটা রাষ্ট্র তো ল্যাটিন আমেরিকাতে, মেক্সিকো, কলম্বিয়া, কিউবা, বাট ডেনমার্ক কিন্তু, গ্রিনল্যান্ড কিন্তু ডেনমার্কের আন্ডারে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ন্যাটোরও লিডার, এবং সে এমন কথা বলছে যে সে গ্রিনল্যান্ড দখল করে নিবে, এই গ্রিনল্যান্ডটা মার্কিন যুক্তরাষ্ট্র, এটা উইল ক্রিয়েট এ বিগ, এবং এটাতে ইউরোপিয়ান ইউনিয়নও এটা রিয়্যাক্ট করেছে। এবং আমি মনে করি যে এটা খুবই উদ্বেগজনক একটা পরিস্থিতি। এবং ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরাই এখন রুল করব ভেনেজুয়েলা, আরেকটা দেশকে কিভাবে রুল করবে আমি জানি না। সো অনেক কিছুই আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এটা আমাদের জন্য একটা উদ্বেগজনক পররাষ্ট্র নীতিতে ছোট বা মধ্যম দেশগুলো বা বাংলাদেশের কথাই যদি বলি, আমরা আসলে এটা থেকে কি সতর্কবার্তা নিতে পারি বা কি কি চ্যালেঞ্জ আমাদের সামনে আছে? জি, শরীফ যেটা বলেছে রাইট, বড় ছোট রাষ্ট্র এটা কতটুকু গুরুত্বপূর্ণ তাদের কাছে, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের এই জিও পলিটিক্যাল লোকেশন বাংলাদেশের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপার পাওয়ারদের জন্য। এখানে চায়নাও চাইবে তাদের ইনফ্লুয়েন্সটা আমাদের উপর আসতে, ভারত তো চাইবেই, মার্কিন যুক্তরাষ্ট্রও চাইবে। সো বাংলাদেশ সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল অবস্থানটা, বে অফ বেঙ্গলে আমাদের যে অ্যাক্সেসটা, সেটার কারণে। তো এখন পরবর্তীতে ইলেকশনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, আমি নিশ্চিত তাদের অতটুক অভিজ্ঞ এবং বিচক্ষণতার সাথে তারা সিদ্ধান্ত নেবে। আমাদের এমন কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যেখানে আমাদের অনুরূপ পরিণতি হতে পারে। বাট এটা বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আশেপাশের দেশের সাথে যে ডাইরেক্ট অ্যাকশন করতে পারবে, যতটুকু তাদের এটা ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করে তাদের অ্যাক্টিভিটিস, আমাদের দেশ তো অনেক দূরে, ওই তুলনায় আমরা নিরাপদে আছি। বাট বড় রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না ছাড়াও আমাদেরকে চলবে না, আমাদেরকে আবার যে কোনো এক পক্ষ নিলেও সমস্যা। তো এটা একটা ইন ডিপ্লোমাসি দের ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড অর ফো। আমাদের সবার সাথেই সুসম্পর্ক রেখে, সবার সাথেই উইন উইন একটা সম্পর্ক রেখে আমাদেরকে। এবং ভারত আর পাকিস্তান নিয়ে যে আলোচনাটা বারবার আসে, আসলে ভারতের আধিপত্য নিয়ে আমরা কথা বলি, কিন্তু আবার পাকিস্তানের সাহায্য কেউ কেউ চায়। এখন ভারত আর পাকিস্তানকে নিয়ে আসলে বাংলাদেশের মধ্যে কি চলছে? আমি তো মনে করি যে ভারতের মতন একটা বড়, আপনি অনেক কিছু পরিবর্তন করতে পারবেন, আপনার বন্ধু
স্ত্রী স্বামী, এই দুইটা রাষ্ট্রের কিন্তু সাথে বাংলাদেশের যে আপনি লিঙ্ক, নেইবারকে এখানে পরিবর্তন কি করতে পারবেন না। এখানে কি আসলে আমেরিকা বা যুক্তরাষ্ট্রের কোনো লিঙ্ক আছে কি কিসের সাথে? বাংলাদেশের সাথে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক? না, এখন এই যে আমরা কিন্তু অনেক কিছু শুনছিলাম যে আমাদের যখন সরকার পতন হলো সেটি বাইরে থেকে নিয়ন্ত্রিত হয়েছে বা কোনো মেটিকুলাস প্ল্যান ছিল, বা এখন আসলে যা যা হচ্ছে সেখানে বহির্বিশ্বের কোনো হস্তক্ষেপ আছে কিনা আপনার কাছে কি মনে হয়? ভারত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের তিন দিক দিয়েই ভারত বেষ্টিত আমরা, এবং ইন্ডিয়া ইজ এ ভেরি বিগ ইকোনমি, এবং আমাদের জন্য ভারত যতটুকু গুরুত্বপূর্ণ ভারতের জন্য বাংলাদেশ ততটুকু গুরুত্বপূর্ণ। বাট তার মানে এটা না যে আমরা পাকিস্তানকে অ্যাবান্ডন করে আমরা শুধু ভারতের কোলে বসে। আমাদের স্বার্থ যেখানে থাকবে, আমাদের জন্য যেটা বেনিফিশিয়াল হবে সেটা আমরা করব। আমাদের জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো থাকা প্রয়োজন, ভারতের সাথে তো অবশ্যই সম্পর্ক ভালো থাকা দরকার, মায়ানমারের সাথে আমাদের সুসম্পর্ক থাকা দরকার, এবং এই সুসম্পর্ক থাকলেই একটা রিলেশনশিপ ও মিউচুয়াল বেনিফিট এটা করা সম্ভব। আমাদের বিগত 15 বছরে ভারতের সাথে যে সম্পর্কটা ছিল, আমরা উই ওয়ার ডিপ্রাইভড, এটা একতরফা কিছু চুক্তি হয়েছে যেটা হওয়া উচিত হয় নাই। এখন বর্তমান যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে ভবিষ্যতে, আমাদেরকে তাদের সাথে চুক্তিগুলো নবায়ন করতে হবে। আমাদের এমন চুক্তি করতে হবে যাতে উভয় দেশ এটাতে উপকৃত হয়, কোনো দেশ বঞ্চিত না হয়, এবং এটা মনে রেখেই আমাদের সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। ভারত বলেন, পাকিস্তান বলেন, তুরস্ক বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, সবার সাথেই সুসম্পর্ক রেখে আমাদেরকে এখন আসলে দেশের জনগণের মনে এত ধরনের শঙ্কা যে বাইরের কারোর সাথে হয়তো আলাপ আলোচনা হচ্ছে, বা বহির্বিশ্বের হয়তো প্রভাব আছে, হয়তো যুক্তরাষ্ট্রের বা ভারতের বা পাকিস্তানের। এখন আপনার কাছে কি মনে হচ্ছে আসলে সম্ভাবনাময় দল হিসেবে আমরা কোন দলটিকে দেখতে পারি সামনে জাতীয় নির্বাচনে? এটা আমি স্পেসিফিক্যালি আমি বলতে চাই না, এটা আপনি যেটা জানেন আমিও সেটা জানি। যে দল কে জিতবে তার থেকে আমি বলতে যাচ্ছি, যারা জিতবে তাদেরকে এটা মনে রাখতে হবে যে তাদের পরবর্তীতে আবার ইলেকশন করতে হবে। সো আমরা চাই যে যেই দলই নির্বাচিত হোক না কেন, তারা জনগণের ভালোবাসা পাবে, দেশের জন্য কাজ করবে, এবং এই জনপ্রিয়তার কারণে তারা আবার পুনর্নির্বাচিত হবে। একই ভুল করলে একই পরিণতি হবে। আমরা কাজী শরীফউদ্দিনের কাছে শুনবো, আপনার কাছে কি মনে হয় এই যে আমরা এত কথা শুনছি যে বহির্বিশ্বের একটি হস্তক্ষেপ ছিল আমাদের সেই অভ্যুত্থান থেকে শুরু করে এখনো আসলে দেশ যেভাবে চলছে, রাজনীতিতে আসলে যখন নির্বাচন হবে, জাতীয় নির্বাচন আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেখানে আসলে বহির্বিশ্বের কোনো হস্তক্ষেপ কি থাকবে? Politics is a game played by very competent and confident people, and politics is a game played by very dirty people. The politics এর গেম হচ্ছে ইলেকশন। এই ইলেকশন আমাদের সামনে, তো এই ইলেকশনে এই গেমে কে জিতবে কে হারবে সেটা ডিপেন্ড করবে তাদের দীর্ঘদিনের আস্থার উপরে, জনগণের উপর যারা কতটুকু আস্থা অর্জন করতে পেরেছে। এই দৃষ্টিকোণ থেকে যে বাইরে থেকে আমাদের উপর হস্তক্ষেপকে করবে, ইট ডাজন্ট লুক লাইক দিস। আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমরা এই মুহূর্তে যে সিচুয়েশনে আছি, এই সিচুয়েশনে দেশের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে কোনো প্রকারে বিসর্জন দেওয়ার কোনো স্কোপ নাই। যারা স্বাধীনতা সার্বভৌমত্বটাকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট দেবে, যেমন জেনারেল মুনির স্যার বলছিলেন যে আমাদের তিন দিকে একটা প্রতিবেশী রাষ্ট্র আছে, দেন আর এক সাইডে আমাদের বঙ্গোপসাগর। আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, আবার আমাদের নিজস্ব অস্তিত্বকে কখনো বিসর্জন দেওয়ার কোনো স্কোপ এখানে নাই। তা আমাদের নিজস্ব অস্তিত্বকে যেমন বিসর্জন দেওয়ার জন্য তেমন কিছু নাই, এমনি করে বহির্বিশ্বে আমাদের আধিপত্য বিস্তারের জন্য প্রয়োজন আমাদের জিও পলিটিক্স। তো এই জিও পলিটিক্স হচ্ছে সারাউন্ডিংস দ্য লোকেশন। আমরা বর্তমান প্রয়োজনের তাগিদে পারস্পরিক অবস্থাতে সহিত অ্যাডাপ্টেশন, ওই ডোনাল্ড ট্রাম্পের জায়গা থাকবে, তার সাথেও আমাদের একটা রিলেশন থাকতে হবে, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল কিন্তু এই যে রিলেশন। সার্বভৌমত্বের উপর আঘাতটা হানে বা কেউ চাইলে আসলে সেটি করতে পারে, সেই জায়গা থেকে আমরা কতটুকু নিরাপদ? না, ডেফিনেটলি আমরা ছোট দেশ বড় দেশ বলে কোনো দেশ নাই। কোনো দেশের স্বাধীনতার উপর যদি হস্তক্ষেপ করে কেউ কখনো এটা মেনে নেবে না। যদিও আমরা এখন গ্লোবাল ভিলেজে বসবাস করছি, ইট ডাজন্ট মিন যে যারা বড় বড় মোলার আছে দে উইল টেক অ্যাট দেয়ার ওন ডিসিশন, ইট ইজ নট। এই যে ভেনিজুয়েলার যেখানে যে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে আসছে, সমগ্র পৃথিবী এটার উপর ভিত্তি করে দুই ভাগে বিভক্ত, কেউ পছন্দ করছে কেউ পছন্দ করছে না। হি মেবি জেনারেল মুনি যেমন করে বললেন, স্যার স্পষ্ট বলে দিয়েছেন যে সে যে সঠিকভাবে দেশ চালাচ্ছিল, ইট ইজ নট দ্যাট ডাজন্ট মিন যে থার্ড পার্সন উইল টেক দ্য প্রিভিলেজ। বেজিং অন দ্যাট আমাদের দেশের স্বার্থ, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থ যেন কখনো কোথাও ভুলুণ্ঠিত না হয়, এটার উপর ভিত্তি করে দেশের যে পলিটিক্স, দেশের যে সিচুয়েশন, ইট ডিপেন্ডস অন দ্বিতীয়ত ডিপ্লোমেট রিলেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড।
আইতেছে ইনফরমেশন all over the world, how we'll take, how we'll go, how we will maintain the relation. Then military, এমতেছে মিলিটারি, এই মিলিটারি রিলেশন ইট ইজ নট অনলি ইন পাওয়ার, ইট ইজ আজকাল যে ইন্টারনাল রিলেশনের ভিতর দিয়ে যে সাইবার ওয়ার চলে আসছে, দ্যাট ইজ অলসো মিলিটারি। এখন কি রাজনীতিটার জনগণের আছে, এখন তো ক্ষমতা বা শক্তি প্রয়োগের রাজনীতি হয়ে গেছে, সেই জায়গায় আসলে আমরা কি করব? Politics is a game. I said it is played by very competent and confident people. সাধারণ মানুষ যে বলি হয়ে যাচ্ছে এই গেমের ভেতর পড়ে, সাধারণ মানুষের জন্য যে পলিটিক্স যেমন করে দাঁড়িয়েছে, যদি তার ব্যক্তির স্বার্থকে বেশি করে দেখে, রাষ্ট্রীয় স্বার্থ জনস্বার্থ থেকে ব্যক্তির স্বার্থ বেশি করে দেখে, তাহলে তো হচ্ছে রাজনৈতিক বলি হবেই। বাট বেজিং অন দ্য সিচুয়েশন অল ওভার দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু টেক দ্য ডিসিশন। বাট এইটার জন্য শুধু এককভাবে ডিসিশন নেওয়া হবে না, এখন আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড সামবডি যেমন এই দুর্ঘটনার পরপরই যে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে আসছে, সাথে সাথে কংগ্রাচুলেশন দিয়েছে আমাদের ইসরায়েলের প্রেসিডেন্ট, তাতে কংগ্রাচুলেশন দিয়েছে নেতানিয়াহু। তা আমাদের উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একটা প্যানেলে থাকলে যে তাকে কংগ্রাচুলেশন দিতে হবে, ইট ইজ নট দ্যাট। বাট ডোনাল্ড ট্রাম্প, তার পলিটিক্স হচ্ছে জিও পলিটিক্স, তার পলিটিক্স হচ্ছে ইকোনমিক্যাল পলিটিক্স। ইন দিস আসপেক্ট আমাদের যে মানবাধিকার ও গণতন্ত্র বনাম বাণিজ্যিক স্বার্থ, তো বাণিজ্যিক স্বার্থ বেশি ইম্পর্টেন্ট না মানবাধিকার বা গণতন্ত্রের স্বার্থ? একদম, মানুষের অধিকার এবং গণতন্ত্রই আসলে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে কর্নেল কাজী শরীফুদ্দীন। আমরা মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আগন্তুককে দিয়ে শেষ করব, আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কিন্তু নির্বাচনের আর মাত্র 1 মাসই আছে আমরা বলতে পারি, তাও আমরা সেই উৎসবমুখর পরিবেশ ছোটবেলায় যেমন দেখতাম সেটি দেখতে পাচ্ছি না। এর মধ্যে আবার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, হাদি হত্যার বিচার এখনো হয়নি। এই সব কিছু মিলে আসলে নির্বাচনের দিকে আমরা কিভাবে আগাচ্ছি? আসলেই কি আমাদের প্রধান উপদেষ্টা যেটি বলেছেন স্মরণকালের শ্রেষ্ঠ নির্বাচন, সেটি পেতে যাচ্ছি আমরা? এটা তো আমাদের সকলেরই আশা আকাঙ্ক্ষা। আমরা আমাদের জীবদ্দশায় সবচেয়ে শ্রেষ্ঠ অবাধ একটা নিরপেক্ষ আমরা নির্বাচন আশা করেছি। উৎসবমুখর কেন হয়নি এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না, বিকজ নির্বাচন কমিশনের কিছু শর্ত আছে, কখন তারা প্রচারণা শুরু করতে পারবে, নির্দিষ্ট দিনক্ষণ আছে, এবং এবার ক্যান্ডিডেটরা সবাই খুব সতর্ক। নির্বাচন কমিশনের নিয়ম কেউ ভঙ্গ করতে চায় না, করলে তার ক্যান্ডিডেন্সি বাতিল হয়ে যাবে। বাট সারা দেশবাসী আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি একটা সুন্দর নির্বাচন হবে, এবং দেশবাসী তাদের শ্রেষ্ঠ সৎ যোগ্য দেশপ্রেমিক ক্যান্ডিডেটকে তারা ভোট দিবে, একটা সুন্দর সরকার গঠিত হবে, যেই পার্টি সরকার গঠিত করুক না কেন। আমরা একটা সুন্দর যে 1400 জীবন নিরীহ নিষ্পাপ প্রাণের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতাটা পেলাম, এটার সঠিক বাস্তবায়ন হবে একটা সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। আমরা একটা সুন্দর নির্বাচন দেখতে চাই, এবং আমি আশা করি অচিরেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে, সুন্দর একটা নির্বাচন হবে যেটা অবাধ এবং নিরপেক্ষ হবে, যেটা অনেকদিন আমরা দেখিনি। এবং যে সরকারি দেশে ক্ষমতা গ্রহণ করুক না কেন, আমরা চাই তারা দেশটাকে সুন্দরভাবে চালাবে। আমাদের এত পোটেনশিয়াল থাকা সত্ত্বেও আমরা কত পিছিয়ে আছি, আমাদের সাথে স্বাধীনতা পাওয়া দেশগুলো সিঙ্গাপুর মালয়েশিয়া কোথায় চলে গেছে। আমরা চাই একটা সুন্দর গভর্নমেন্ট এই দেশটাকে সঠিক পথে চালিত করবে, এবং একটা সুন্দর বাংলাদেশ আমরা ভবিষ্যতে দেখতে চাই, এই আশায় আছি। আমরা সবাই যাব এবং আমরা শ্রেষ্ঠ ক্যান্ডিডেটকে আমরা ভোট দেব। একদমই তাই। অনেক ধন্যবাদ মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে টু দ্য পয়েন্টের আয়োজনে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে টু দ্য পয়েন্টের আলোচনা আসলে আমরা পেলাম যে একটি রাষ্ট্র আসলে যেভাবেই চলুক, তার রাষ্ট্রপ্রধান দেশটিকে যেভাবেই চালাক, বাইরের একটি শক্তি বা তৃতীয় কোনো শক্তি কিন্তু সেখানে হস্তক্ষেপ করে কোনো দখল বা জোর জবরদস্তি করতে পারে না। এটি আন্তর্জাতিক আইনসম্মত নয়, এবং মানবাধিকার এবং সার্বভৌমত্ব লঙ্ঘনেরও একটি প্রশ্ন সেখানে আসে। এখন আসি বাংলাদেশের কথা যদি আমরা বলতে চাই, আমরা সকলেই তো একটি নির্বাচনের দিকে তাকিয়ে আছি, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের দিকে, একটি সুন্দর দেশ গড়ার দিকে। সেই জায়গায় আমরা আমাদের যে আশেপাশের শক্তিগুলোর কথা, ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র যাই বলি না কেন, কেউ যেন আমাদের উপর হস্তক্ষেপ না করতে পারে, এবং বহির্বিশ্বের যেসব নিয়ে কথা হয় সেই সব কিছু যেন আমাদের দেশের রাজনীতিতে কোনো প্রভাব না ফেলতে পারে। আমরা সবার সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি, আধিপত্য বা দখলের সম্পর্ক নয়। সেই প্রত্যাশায় সুন্দর দেশ গড়ার লক্ষ্য নিয়ে ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।